ইকোনমিক্স ক্লাসে সবাইকে আরেকবার স্বাগত। তোমাদের ক্লাস আমি কয়েকদিন থেকে নিতে পারিনি, তার বিভিন্ন কারণ ছিল এবং আমার নিজস্ব শারীরিক সমস্যাও একটা কারণ, এবং সেটা তোমরা আওয়াজ শুনলেই হয়তো বুঝতে পারবে। যাই হোক, তার মধ্যে থেকেও আমি আবার তোমাদের ক্লাস নিচ্ছি যাতে কোনো ক্রমে ক্লাসটা বন্ধ না হয়। আজকে আমরা পড়বো ইকোনমিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ। এবং সেই ফরেন এক্সচেঞ্জ সম্পর্কে কিছু ছোট্ট ছোট্ট ট্রিকি কনসেপ্ট। দেখো, ফরেন এক্সচেঞ্জ মুখস্থ করার বিষয় নয়, সেটা সবার আগে বলে দিচ্ছি, এবং সেই জন্য আগে খুব ভালোভাবে মন দিয়ে তোমরা শোনো ক্লাসটা, পরে তোমরা লিখে নিও পুরো বিষয়টাই। এই যে আমরা আজকের ক্লাসে আলোচনা করব সেটা ছোট্ট দুটো তিনটে কনসেপ্টের ওপরে, এবং সেই কনসেপ্টের নিরিখে তোমাদের কোশ্চেন পরীক্ষাতে থাকেই। সেই জন্য বারবার বলছি, ভাইটাল এই কারণে বুঝে গেলে পরে তোমাকে ফার্দার কোনোদিনই কখনো চিন্তাই করতে হবে না যে আমি কিভাবে এই কোশ্চেনটার আনসার করব, বারবার আমাকে দেখে যেতে হবে, এইরকম ধারণার কোনো জন্ম দেবে না এই কনসেপ্টটা। তো চলো আলোচনা শুরু করা যাক আমাদের আজকের ক্লাসে। সেটা দেখো, প্রথম টার্ম বলছি আমরা ফরেক্স, ওকে, বা ফরেন এক্সচেঞ্জ। দুটো টার্ম একই, ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ। তাহলে এই ফরেক্স আমরা কাকে বলি? বেসিক্যালি কোনো একটি দেশে, দেখো খুব ভালোভাবে শুনবে, কোনো একটি দেশে সেই দেশের যে মুদ্রা, সেই মুদ্রাটাকে বাদ দিয়ে অন্যান্য যত দেশের মুদ্রা সেই দেশের মধ্যে রয়েছে, আমি ধরে নিই এই একটা দেশ ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ান রুপি বাদ দিয়ে বাকি যত টাকা রয়েছে, সিম্বলে যদি বলি তাহলে ইন্ডিয়ান রুপি বাদ দিয়ে, অর্থাৎ কোনো একটি দেশে সেই দেশের দেশীয় মুদ্রা বাদ দিয়ে অন্যান্য বিভিন্ন দেশের যত মুদ্রা রয়েছে তাদেরকে এক কথায় ফরেক্স বলে। ওকে, তাহলে দেশীয় মুদ্রা বাদ দিয়ে অন্যান্য যে মুদ্রা বা অন্যান্য দেশের যে মুদ্রা তাদেরকেই আমরা ফরেক্স বলি বা ফরেন কারেন্সি বলি। ওকে, তাহলে এটা হলো বেসিক জিনিস। তাহলে যদি ভারতের ক্ষেত্রে বলি, তাহলে ভারতে ভারতীয় মুদ্রার বদলে যত অন্যান্য বিদেশি মুদ্রা রয়েছে তাদেরকে আমরা ফরেক্স বলি বা ফরেন কারেন্সি বলি। সিম্পল। বেশি ডিটেলস বা বেশি খিচুড়ি করে আজকে আমরা পড়বো না, খুব সলিড কথা বলবো, সেইটুকু শুধু মাথায় রাখবে। যত বেশি সেন্টেন্স বেরোবে তত বেশি তোমাদের মনে হবে যে গুলিয়ে গেল বুঝি। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা সেটা পেলাম যে তাহলে ফরেক্সটা কি, দেশে দেশীয় মুদ্রা বাদ দিয়ে বিদেশি মুদ্রা, বা আমরা আরেকটা ভাবে বলছি দেশে দেশীয় মুদ্রার বদলে বিদেশি মুদ্রা। আর এই যে বিদেশি মুদ্রা, বিদেশি মুদ্রার ভান্ডার বা বিদেশি মুদ্রাকে মেনটেন করে বা মালিকানা অ্যাকচুয়ালি কন্ট্রোল করা বলে, সেই কন্ট্রোল করে যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক। যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক, বারবার করে এই কথাটা মাথায় রাখবে যে ফরেক্স ম্যানেজমেন্ট করে মূলত যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাংক। তাহলে ভারতের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক বললে আমরা আরবিআই বুঝি, তো ঘুরিয়ে এইভাবে থাকতে পারে, ফরেক্স ম্যানেজড বাই সেন্ট্রাল ব্যাংক বা অন্যান্য কমার্শিয়াল ব্যাংক, বা এইভাবে দেওয়া থাকতে পারে, বা আইএমএফ দেওয়া থাকতে পারে, রাইট। কিন্তু এই ক্ষেত্রে আমরা আমাদের দেশের ক্ষেত্রে মাথায় রাখবো যে সেন্ট্রাল ব্যাংক আনসার করব, আর যদি সেন্ট্রাল ব্যাংক না থাকে সেবি, আরবিআই বা অন্যান্য কোনো ব্যাংকের নাম দেওয়া রয়েছে, তখন আমরা আনসার করব আরবিআই। তাহলে দুরকম ভাবে মাথায় রাখছি, ফরেক্স মেনটেন করে সেন্ট্রাল ব্যাংক, যেহেতু ভারত বলছি তাহলে ভারতের সেন্ট্রাল ব্যাংকে আরবিআই। জাস্ট কনসেপ্ট ক্লিয়ার। তাহলে প্রথম কনসেপ্টটা ছিল যে ভারতে ভারতীয় মুদ্রা বাদ দিয়ে অন্যান্য সকল দেশের মুদ্রাকে একযোগে ফরেক্স বলা হয়। অর্থাৎ এটার বেসিক ডেফিনেশন হচ্ছে যে কোনো দেশে দেশীয় মুদ্রা বাদ দিয়ে অন্যান্য সকল বিদেশি মুদ্রা সেই দেশের কাছে ফরেক্স। ওকে, তাহলে এই দুটো সেকেন্ড কনসেপ্ট, ফরেক্স ম্যানেজড বাই সেন্ট্রাল ব্যাংক, ভারতের সেন্ট্রাল ব্যাংক আরবিআই। এই দুটো কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট কনসেপ্টে যাব। দেখো চটজলদি তোমরা এটাকে লিখবে। তাহলে এরপরে আমরা যাব হচ্ছে তাহলে ফরেক্স এক্সচেঞ্জ রেট কি। দেখো, ফরেন এক্সচেঞ্জ রেট সেকেন্ড কনসেপ্ট আমরা চলে আসছি,
ফরেন এক্সচেঞ্জ রেট। তাহলে আমি একটু আগে কি বললাম, এই যদি আমার ইন্ডিয়া হয় তাহলে রুপিস ভারতবর্ষের নিজস্ব মুদ্রা। এছাড়া দেখো অনেক অন্য মুদ্রা থাকতে পারে, ইউরো থাকতে পারে, রাইট? তাহলে এই যে ভারতীয় মুদ্রার সাপেক্ষে কত ডলার বা ভারতীয় মুদ্রার সাপেক্ষে সেটা সমান সমান কত ইউরো, এটাকেই বেসিক্যালি বলে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। এটা জেনারেল এক্সচেঞ্জ কার সঙ্গে, দেশীয় মুদ্রার সাপেক্ষে কত বিদেশি মুদ্রা, অর্থাৎ এই যে যে হারে দেশীয় মুদ্রার বিনিময় বিদেশি মুদ্রার সাথে হয় সেটাকেই আমরা বলি এক্সচেঞ্জ রেট। মানে খুব সোজা ভাষায় ডেফিনেশন বলি যদি, তাহলে যে $1 সমান সমান কত রুপিস, এটা গেল বেসিক মনে রাখার। কিন্তু আমরা যদি সংখ্যায় বলি তাহলে কি বলবো, দেশীয় মুদ্রা সমান সমান কত বিদেশি মুদ্রা। দেশীয় মুদ্রা সমান সমান কত বিদেশি মুদ্রা, বা সেকেন্ড ডেফিনিশন আমরা কি বলতে পারি, যে হারে দেশীয় মুদ্রার বিনিময় বিদেশি মুদ্রার সাথে হয়। তাকেই আমরা ফরেন এক্সচেঞ্জ রেট বলি। তার মানে আমরা এখন কি জানি, $1 সমান সমান সাপোজ ধরো 70 রুপিস, তাহলে এটাই এখন এক্সচেঞ্জ রেট। তার মানে কি $1 সমান সমান 70, তাহলে $5 কি হবে, 5 × 70 হয়ে যাবে রুপিসে যদি আমরা করি। এটাকেই আমরা বলছি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। তাহলে সেকেন্ড কনসেপ্ট আমাদের গেল ফরেন এক্সচেঞ্জ রেট। চট জলদি লিখবে তোমরা, আমরা নেক্সট কনসেপ্টে এবার যাব। ওকে, এবার দেখো থার্ড কনসেপ্ট আমাদের বোঝার জন্য শুধু মাথায় নিয়ে রাখা। থার্ড কনসেপ্ট শুধু এটাই রাখবে যে দেশের কাছে যত বেশি ফরেক্স থাকবে, অর্থাৎ যে দেশের কাছে যত বেশি ফরেন কারেন্সির সম্ভার থাকে, সেই দেশ তত সাবলীলভাবে আন্তর্জাতিক বাণিজ্য করতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ফরেন কারেন্সি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কোনো একটি দেশ যে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা করবে, অর্থাৎ ভারত যদি আমেরিকাকে বা ইউরোপে বা দেখা গেল শ্রীলঙ্কা বা বাংলাদেশ এই সমস্ত দেশে বা বাইরের দেশের সঙ্গে যখন ব্যবসা করবে, তখন একে অপরের কারেন্সি আলাদা। অর্থাৎ এই যে ব্যবসা, সেই ব্যবসার জন্য ফরেন কারেন্সির সম্ভার থাকা ভীষণভাবে জরুরি। অর্থাৎ যে দেশের কাছে যত বেশি ফরেন কারেন্সির সম্ভার থাকবে, সেই দেশ কিন্তু তত ভালো, অর্থাৎ তত সাবলীলভাবে অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে। অর্থাৎ এই থার্ড কথাটা আমাদের বারবার বোঝার জন্য মাথায় রাখতে হবে। কি বললাম, আবার খুব সহজভাবে বলি, যে দেশের কাছে যত বেশি ফরেন কারেন্সির ভান্ডার, সে দেশ তত বেশি আন্তর্জাতিক বাণিজ্য সাবলীলভাবে করতে পারে। এবার দেখো এই যে রেট, এই ফরেন কারেন্সি রেট তিন রকমের হয়। প্রথম দেখো ফিক্সড রেট। ফিক্সড
টাইপ যেটা রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং or flexible currency rate. আর 3 নম্বরটাকে বলা হচ্ছে ম্যানেজড ফ্লেক্সিবল কারেন্সি রেট। এই তিনটে ডিটেলস আমরা আজকের ক্লাসে একটু পরের দিকে জানবো। এবার দেখো শুধুমাত্র এখানে সংক্ষিপ্ত জেনে নাও, ফিক্সড কারেন্সি রেট এটা গভর্নমেন্ট বা গভর্নমেন্টের হয়ে বেসিক্যালি আমরা সবাই জানি যে আরবিআই ডিসাইড করে। অন বিহাফ অফ গভর্নমেন্ট আরবিআই ডিসাইডস ফিক্সড কারেন্সি রেট, অর্থাৎ $1 সঙ্গে ইন্ডিয়ান রুপি বা 1 রুপি সমান সমান কত ডলার হবে সেটা ফিক্সড, 1 রুপি সমান সমান কত ইউরো হবে সেটা ফিক্সড, এবং এটা চেঞ্জড হবে না, কোনো সময়ের জন্যই চেঞ্জড হবে না। যদি কোনো রকম কোনো মার্কেটে গন্ডগোল দেখা দেয় তাহলে আরবিআই সেটাকে ম্যানেজ করবে এই ফরেন কারেন্সির পারচেজ অ্যান্ড সেল করে। ডিটেলসে পরে যাচ্ছি আমরা, শুধু এইটুকু মাথায় রাখো যে আরবিআই ডিসাইডার অন বিহাফ অফ গভর্নমেন্ট ফ্লোটিং অর ফ্লেক্সিবল কারেন্সি রেট, এটা হচ্ছে অন মার্কেটের উপর ডিপেন্ড করে বা আমরা বলতে পারি ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। মার্কেটের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে ফ্লোটিং ফ্লেক্সিবল কারেন্সি রেটটা ডিপেন্ড করে। এবার চলে আসি ধরো ম্যানেজড, এইটা বুঝতেই পারছো ম্যানেজড বলছি, তার মানে এখানে নর্মালি এমন একটা যৌথ সিস্টেম, এমন একটা কম্বিনেশন, নর্মালি এক্সচেঞ্জ রেটটা মার্কেটের উপর ডিপেন্ড করে, কিন্তু যদি কখনো আরবিআই মনে করে যে আরবিআই এর হস্তক্ষেপ করা দরকার, ইকোনমিক কন্ডিশন এমন একটা পর্যায়ে বা এক্সচেঞ্জ রেট এমন একটা কন্ডিশনে গেছে যেখানে আরবিআই এর হস্তক্ষেপ করা দরকার, সেখানে কিন্তু আরবিআই হস্তক্ষেপ করবে। তাহলে এই সিস্টেমটাকে বলা হচ্ছে ম্যানেজড ফ্লেক্সিবল রেট, এবং ভারতবর্ষের ফরেন এক্সচেঞ্জ রেটটা মূলত ম্যানেজড ফ্লেক্সিবল কারেন্সি রেটের নিরিখে হয়ে থাকে। এই পর্যন্ত জেনারেল ইনফরমেশন জানলাম, এই তিনটে আমরা এরপরে ডিটেলসে আর একটু জানবো, যদিও খুব কঠিনভাবে যাব না, যতটুকু আমাদের প্রয়োজন সেই নিরিখে কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। চটজলদি এইটুকু লিখবে। দেখো এই কনসেপ্ট থেকে যেটা চলে আসে সেটাকে বলে হচ্ছে কারেন্সি ডেপ্রিসিয়েশন, আর আরেকটা আসবে কারেন্সি অ্যাপ্রিসিয়েশন। তোমরা নাম টার্মগুলো পড়েছো, কারেন্সি ডেপ্রিসিয়েশন, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশনের কথা হচ্ছে অবমূল্যায়ন। দেখো কারেন্সি ডিভ্যালুয়েশন বললেও অবমূল্যায়নই বোঝায়, দুইয়ের মধ্যে পার্থক্যটা আমরা পরে বলে দিচ্ছি। দেখো কারেন্সি ডেপ্রিসিয়েশন বলতে কি, বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশীয় মুদ্রার মূল্যমান কমে যাওয়া। তোমরা দেখেছো যে ধরো $1 সমান সমান আগে ছিল 40 টাকা। ওকে, আমি বাংলায় লিখলাম দেখো বুঝতে সুবিধার জন্য। এইবার $1 সমান সমান হলো 60 টাকা। এই ক্যালকুলেশনটাকে বুঝে উঠতে পারে না যে মূল্যমানটা কমলো কোথায়। সাপোজ আমরা ধরে নিলাম ডলারটাকেই দেখো যে সুন্দর করে একটা কয়েন শেপে এরকম ডলার বিক্রি হচ্ছে, একটা 1 লেখা। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এই একটা আগে কিনতে আমাকে খরচা করতে হতো 40 রুপিস, কিনতে আগে কিনতে আমাকে খরচা করতে হতো
40 টাকা, কিন্তু এখন আমাকে খরচা করতে হয় 60 টাকা। তাহলে বুঝতে পারলাম তো যে এই একই জিনিস আগে আমাকে 40 টাকা খরচা করলেই হতো, এখন আমাকে খরচা করতে হচ্ছে 60 টাকা। তাহলে এখানে আমার মুদ্রার মূল্যটা কমছে, আমাকে বেশি খরচা করতে হচ্ছে। যেখানে কিনা এই $1 খরচা করা উচিত ছিল ₹1 এই 1 টাকাতেই। তা না হয়ে আগে আমি পেলাম যে প্রথমে আমাকে 40 টাকা খরচা করলে এই সুন্দর কয়েনটা পেতাম, কিন্তু এখন আমাকে 60 টাকা খরচা করতে হচ্ছে। তাহলে এরকম সিচুয়েশনে তুমি কি কিনবে? ভালো করে দেখো, এই জায়গাটাই হচ্ছে লজিক। আগে আমাকে 40 টাকা খরচা করতে হতো, এখন আমাকে 60 টাকা খরচা করতে হয়, অর্থাৎ টাকার মূল্যমানটা আমার কমে গেল। 40 টাকা খরচাই উচিত হওয়া ছিল, কিন্তু সেখান থেকে এখন আমাকে আরো বেশি দিতে হচ্ছে, তার মানে আমার মুদ্রার মানটা কমছে। তাহলে এই অবস্থায় আগে আমাকে 40 টাকা খরচা করতে হতো, এখন আমাকে 60 টাকা খরচা করতে হয়। এখন কি আমি পারচেস করব? না। এই ক্ষেত্রেই দেশীয় অবস্থার ক্ষেত্রে বলা হয় যে এইরকম অবস্থায় কি হয়, পারচেস মানে আমি এই যে ডলারটা আমেরিকা ইউএস থেকে আমি কিনবো না, অর্থাৎ এইরকম হলে ইম্পোর্ট বন্ধ হয় বা কমে। ওকে, এবার সাপোজ ধরে নাও আমি এই তিনটেই কিনে রেখেছিলাম 40 টাকা করে, বা আরো আমি কিনে রেখেছিলাম এরকম বেশ কিছু, আরো কিনে রেখেছিলাম, এবং কত করে কিনেছিলাম ভালো করে বিচার করো, 40 টাকা করে কিনেছিলাম, কিন্তু এখন সেটা কিনতে গেলে লাগে 60 টাকা করে। তাহলে আমি কি করব? আমি কিন্তু অটোমেটিক্যালি এটাকে বেচবো তো, কেন বেচে দিলে পরে 60-এর বদলে আমি 20 টাকা করে এক্সট্রা প্রফিট পাবো। তাহলে সিচুয়েশনটা দেখো, এইরকম সিচুয়েশনে তার মানে আমি ইউএস কে এবার বেচে দেবো, অর্থাৎ এক্সপোর্ট করব। প্রশ্ন ওঠে ইউএস কিনবে কেন? ইউএস কিনবে কেন সেটা সলিউশন আমি পরে বলছি, কিন্তু এখন এই সেম জিনিসটারই ক্লিয়ার কনসেপ্ট হলো যে যখন আমাদের দেশের মুদ্রার মূল্য কমবে অন্য দেশের তুলনায়, সেই দেশের সাপেক্ষে আমার ইম্পোর্ট এক্সপোর্ট বাড়বে না কমবে, সেটা নিয়ে একটা লজিক। তার মানে আগে আমার ইউএস এর ডলার $1 কিনতে 40 টাকা খরচা করতে হতো, আর এখন আমাকে 60 টাকা খরচা করতে হয়। তাহলে তো আমি ওয়েট করবো যে না এখন দাম বেড়ে গেছে, থাক, পরে যখন কমবে তখন আমি কিনবো। তার মানে আমি ইম্পোর্টটাকে এখন বন্ধ করব। তাহলে সিম্পল লজিক এই জায়গা থেকে পরীক্ষা আসে বারবার, যে যদি ডেপ্রিসিয়েশন হয় তাহলে ইম্পোর্ট করে। তুলনামূলকভাবে এইরকম সিচুয়েশনে আমার কাছে যা কিছু রয়েছে সেটা কিন্তু আমি বিক্রি করার টেন্ডেন্সি রাখবো। তাহলে বেসিক্যালি ইউএসকে আমি বিক্রি করে দিচ্ছি, আমি আগে থেকে 40 টাকায় কিনে রেখেছিলাম, তাহলে এবার বেচে দিই, পরে যখন আবার মানে কমবে তখন আমি এই টাকা দিয়ে আরো বেশি কিনতে পারবো। তাহলে লজিক্যালি ইউএসকে আমি বেচে দেবো, অর্থাৎ এক্সপোর্ট করব। এইটা লজিক গেল, কিন্তু উৎপাদনের সঙ্গে রিলেশনটা এটা কি ডলার দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো নর্মালি ইউএস তখন কিনবে কেন, এই লজিকটা চলো এবার আমরা বুঝি। চট জলদি আগে এইটুকু লিখে নাও নিজের ভাষায়। তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে কেন কিনবে। দেখো নর্মালি আমরা ধরে নিলাম ডলার 1 রুপিস সমান সমান ₹1 হওয়া উচিত, তাই তো? সেটাই নিয়ম, হওয়া উচিত ছিল, আমাদের দাবিও তাই। কিন্তু এই কন্ডিশন থেকে দেখা গেল, আমি বড় অঙ্কের হিসেবে গেলাম না, সোজাভাবে বোঝানো, দেখা গেল যে অবমূল্যায়ন হয়ে $1 সমান সমান দেখো ₹2 হয়ে গেছে। সেটা নয় $1 সমান সমান $1 ফিক্সড, কিন্তু সেটা ইন্ডিয়ান মানিতে সেটা 2 টাকা হয়ে গেছে। ওকে, এই ক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা উল্টো বলতে পারি তো, দেখো
2 টাকা সমান সমান এখানে $1 পেলাম, রাইট? তাহলে 1 টাকা সমান সমান কত হবে? $1/2। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এরকম অবস্থায় দাঁড়ানো। তার মানে আমাদের দেশের যখন অবমূল্যায়ন অর্থাৎ ডেপ্রিসিয়েশন হয়েছে, তখন সিনারিওটা কি দাঁড়ালো দেখো, এইরকম সিনারিওতে দাঁড়ালো। দেখো এইটা মনে রাখো, 1 টাকা সমান সমান $1/2 দাঁড়ালো। এইবার দেখো আমরা ধরে নিলাম এই একটা চকলেট, এবং সেটা নেসলের ব্র্যান্ডেড চকলেট, প্রোডাকশন সেম, এবং তাহলে দেখো এই একটা চকলেটের দাম প্রথমে 1 রুপিস, আর এখানে ধরে নিলাম $1। এইরকম যদি ইকুয়াল কন্ডিশনে থাকতো, যদি এরকম সিচুয়েশনে থাকতো, তাহলে সেই একই কোম্পানির চকলেট ইন্ডিয়াতেও আমরা 1 টাকায়, তেমনি ইউএসএ তো 1 টাকাতে পেতাম, রাইট? কিন্তু সিচুয়েশন দাঁড়িয়ে গেছে এইরকম, ইন্ডিয়া চিন্তা ভাবনা করে, ধরো সরকার নিজেই নিজের ভ্যালু ইউএস এর নিরিখে মানটাকে কমিয়ে দিয়েছে, অর্থাৎ এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে 1 টাকা সমান সমান হচ্ছে $1/2। ওকে, তাহলে যে 1 টাকায় ইউএসএ তে একটা চকলেট পাওয়া যাচ্ছিল, এইখানকার ব্যক্তি সেই $1 নিয়ে যদি ইন্ডিয়াতে আসে, তাহলে সেই $1 ভ্যালুটা এখানে কি হয়ে গেছে? $1 মানে আমরা দুটো ভাগে ভাগ করে দিই, তাহলে ইন্ডিয়াতে এসে দুটো চকলেট পাবে কিনা? আমেরিকান কোন একটা ব্যক্তি তার দেশে $1 একটা চকলেট পায়, কিন্তু ইন্ডিয়াতে আমরা কি করেছি? ডলারের নিরিখে মুদ্রার মানটাকে কমিয়ে দিয়েছি। 1 টাকা সমান সমান হচ্ছে $1/2। তাহলে সেই $1 নিয়ে এসে যদি আমি ইন্ডিয়াতে পারচেস করি, তাহলে কিন্তু আমি দুটো চকলেট পাবো। লজিকটা এখানেই যে যদি মূল্যমানটা কমে, কিছুক্ষণ আগে হয়তো বুঝতে পারছিল না যে কেন আমেরিকা কিনবে। তো এইবার আমি ধরে নিলাম চকলেটের বদলে তুমি এবার গোটা ভারতবর্ষের প্রোডাকশন যেগুলো ধরে নাও, যেগুলো ইউএস এর সঙ্গে ভারত এক্সপোর্ট করে বা ব্যবসা করতে পারে, আদান প্রদান করতে পারে, কেনা বেচা হয়। তো এই ক্ষেত্রে ইউএসএ দেখবে, লজিক্যালি ভাবো, ইউএসএ দেখবে যে একই টাকা খরচা করে আমি যদি সেম প্রোডাক্টটা ইন্ডিয়া থেকে আনি, তাহলে আমি সংখ্যায় ডবল পাচ্ছি, বেশি পাচ্ছি। এক কথা, এটা তো উদাহরণ দিয়ে বোঝালাম, ডবল। তো দেখা যাচ্ছে বেশি পাচ্ছি। দ্বিতীয় সুবিধাটা কি? তাদের নিজস্ব যে সোর্স, ন্যাচারাল রিসোর্স, সেটাও অক্ষুণ্ণ থাকছে, খরচ হচ্ছে না এই মুহূর্তে, কারণ আমরা জানি যে শেষ হতেই হবে একদিন না একদিন। তাহলে চেষ্টাটা কি হলো? চেষ্টাটা হলো যে ভারত থেকে এনে আমি দেশের এত সম্পদ রেখে দিচ্ছি ন্যাচারাল রিসোর্সে, আর দ্বিতীয় কথা হচ্ছে একই টাকা খরচা করে আমি বস্তু ডবল পাচ্ছি, এক্সট্রা পাচ্ছি, বেশি পাচ্ছি। এইটা হচ্ছে লজিক, সে কারণে ইউএসএ কেনে। আর যদি ভারতীয়দের কথা বলি, ভারত বিক্রি করবে কেন? দেখো, বেশিরভাগ অনুন্নত দেশ, অনুন্নয়নশীল বা বলা হয় যে উন্নয়নশীল দেশ, এই দুটো ক্যাটাগরি, অর্থাৎ অনুন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ, তারা কি করছে? তারা প্রথমেই চায় প্রোডাকশন বাড়ানো, প্রোডাকশন বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে এক্সপোর্ট করা, বাইরের দেশের সঙ্গে ব্যবসা করা, তবেই তো একটা দেশ হিসেবে তারা আয়, তার ন্যাশনাল ইনকাম, তার প্রফিট, সেটা কিন্তু বিচার করবে দেশের মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার পরে। সেটা যদি বাইরের দেশের সঙ্গে ট্রেড করে, তাহলে ফরেন কারেন্সি পকেটে ঢুকবে, বা আন্তর্জাতিক মার্কেটে বিক্রি করার পরে সে প্রফিটটা দেখে। আমরা পরিবারের উদাহরণ দিয়ে বলেছিলাম যে একটা পরিবারে 5 জন মানুষ আর একজন চাষবাস করে ইনকাম করে, তাহলে প্রথমে 5 জনের পেটের খাবার, বস্ত্র, এগুলো সব মিটিয়ে দেওয়ার পরে এক্সট্রা যেটা থাকে সেটাই তার সঞ্চয় বা সম্বল। আর এই সঞ্চয়টা যত বাড়বে, সে পরের বছর আরো বেশি ইনভেস্ট করতে পারবে, আরো বেশি সে ডেভেলপ করতে পারবে নিজেদেরকে। তেমনি একটা দেশের ক্ষেত্রেও তাই। তো এই ক্ষেত্রে দেখা গেল যে ভারত কি করবে? প্রোডাকশন বাড়াবে। মানে এইরকম ভারত নয়, যত উন্নয়নশীল দেশ, যত অনুন্নত দেশ,
তারা প্রাথমিকভাবে তাদের প্রোডাকশন বাড়ায়, প্রোডাকশন বাড়িয়ে বাইরের দেশের সঙ্গে এক্সপোর্ট করতে হবে। এবার দেশের ক্ষেত্রে ধরো ভারতের কথা বলে, ভারতের জিনিস ইউএসএ নেবে কেন? যদি না এই কন্ডিশন সৃষ্টি না হয় তাহলে তো নেবে না, বা এইরকম না হলে নেবে না। কারণ তাহলে সে নিজের দেশের টাকা খরচা করে, $1 সমান সমান যদি $1 হতো, $1 দিয়ে ইউএসএ তেও যদি একটা চকলেট পাওয়া যায়, ইন্ডিয়াতেও যদি একটা চকলেট পাওয়া যায়, তাহলে ইন্ডিয়া থেকে কিনবে কেন? সে কারণেই উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ অনেক সময় ইচ্ছে করেই ডিভ্যালুয়েশন করে বা ডেপ্রিসিয়েশন করে। এবার দেখো একই কথা বলছি, ডিভ্যালুয়েশন আর ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বলা হয় মার্কেটের উপর বেস করে যখন অটোমেটিক্যালি মুদ্রার মানটা কমে তখন সেটাকে ডেপ্রিসিয়েশন বলি। আর সেম যদি ডিভ্যালুয়েশন সরকার নিজে থেকে এই পারপাস যে সাধন করা, এই পারপাসের কারণে যে এক্সপোর্ট বাড়াবো তার কারণে যদি ডিভ্যালুয়েট করে নিজেদের দেশের মানি, সেটাকে ডিভ্যালুয়েশন বলছি। মানে একই, দুটোরই মানে হচ্ছে অবমূল্যায়ন। ডেপ্রিসিয়েশন অন মার্কেট বেসিসে হয়, আর ডিভ্যালুয়েশন গভর্নমেন্ট যখন ডিভ্যালুট করে তখন সেটাকে বলে ডিভ্যালুয়েশন। এবং সেখানে মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই যে ক্যাপিটালটাকে বাড়ানো বাইরের দেশের সঙ্গে এক্সপোর্ট বাড়িয়ে। তাহলে এক্সপোর্ট বাড়বে তখনই যখন এক তো আমি প্রোডাকশন বেশি বাড়িয়ে নিজের মজুদটা তৈরি করব, এবং তার সঙ্গে বিদেশি কারেন্সির সঙ্গে দেশীয় কারেন্সির মূল্যায়নটাকে বা অবমূল্যায়ন করাবো, কমাবো। তবেই বাইরের দেশ ইন্টারেস্ট দেখাবে যে হ্যাঁ কেনার, কিনবো। একটু আগে যেটা ইউএসের উদাহরণ দিলাম, কিনবো কেন? সেই কারণেই কিন্তু অনেক সময় সরকার নিজস্ব টাকার অবমূল্যায়ন করে, এবং এটা চায়না সব থেকে বেশি করেছে বিগত কয়েক দশকে যদি বলি। কারণ এতটাও বেশি করা যায় না, যার কারণে দেশীয় মার্কেটে আবার কিন্তু ব্যাপক হারে মুদ্রাস্ফীতির সমস্যা হয়, বিভিন্ন রকমের প্রবলেমের সম্মুখীন হতে হয় যদি র্যান্ড প্রচুর ডিভ্যালুট করা হয়। তার রিলেশনটা আমরা পরে বুঝবো। ওই যে বলেছিলাম যে আমরা খিচুড়ি করবো না, শুধু এই দুটো কনসেপ্ট এখান থেকে ভীষণভাবে জরুরি, যে গভর্নমেন্ট কেন ডিভ্যালুট করে, তাহলে আমাদের আনসার করতে হবে এক্সপোর্ট বাড়ানোর জন্য। ওকে, আবার এরকম ভাবে যে ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন হলে কি হয় আমরা অলরেডি পেলাম, ইম্পোর্ট কমে এক্সপোর্ট বাড়ে। এই লজিকটা মাথার মধ্যে যদি ক্লিয়ার করে নাও তাহলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। এটা গেল আমাদের ডেপ্রিসিয়েশন নিয়ে। এবার আমরা চলে আসি অ্যাপ্রিসিয়েশনের গল্প। তাই যে অ্যাপ্রিসিয়েশন দিয়ে আমাদের কি আসবে, চট জলদি এটা একটু লিখে নেবে। দেখো এটা নিজের ভাষায় লিখে নাও সব সময়। যে বারবার বলেছিলাম এটা ঠিক নোট বা মুখস্থ করার ইস্যু নয়, এটা হচ্ছে শুধু বোঝার জায়গা, বুঝে নেওয়ার জায়গা। ডেপ্রিসিয়েশন বা ডিভ্যালুয়েশন গেল, তেমনি অ্যাপ্রিসিয়েশন এবং ইভ্যালুয়েশন যদি আসে তাহলে আমরা বলছি এবার হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশনের যে সংজ্ঞাটা আমরা কি পাবো, দেশীয় মুদ্রার মূল্যমান বিদেশি মুদ্রার সাপেক্ষে বাড়া, সেটাকে বলি। সিম্পলি এমনটাও নয় $1 সমান সমান আগে 60 ছিল, আর ঠিক তার উল্টো দেখো $1 সমান সমান এখন 40 হলো। তাহলে 60 থেকে কমে আবার 40। আগে আমাকে 60 টাকা খরচা করতে হতো, কিন্তু এখন আমাকে 40 টাকা খরচা করতে হয় যদি এইটাকে আমরা কিনতে যাই। তাহলে কম খরচা করতে হয়, তাহলে আমার ভ্যালুটা কিছুটা হলেও বেড়েছে, আমাদের মানির যে ভ্যালু সেই ভ্যালুটা কিছুটা হলেও বেড়েছে। তাহলে এই লজিক, তাহলে তাই যদি হয় তাহলে কিছুক্ষণ আগে যে লজিকটা আমরা বলেছিলাম যে আগে আমাকে 60 টাকা খরচা করতে হতো বলে আমি কিন্তু কিনিনি, বেচে দিয়েছিলাম। মনে করে দেখো বেচে দিয়ে আমি বেশ 20 টাকা করে আচ্ছা খাসা প্রফিট করেছিলাম। তাহলে এই সিচুয়েশনে আমি কি করবো এবার, এই সিচুয়েশন অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন হলে ইম্পোর্ট বাড়ে, এবার আমি কিনে রাখবো বেশি করে এবং অপেক্ষা করবো আবার বাড়লে তখন বেচে দেবো। ধরো এইভাবেই ভাবছি মনে রাখার জন্য। দেখো তাহলে ইম্পোর্ট বাড়ে, আর এবার বিদেশের কথা ভাবো, আগে সে $1 খরচা করে ইন্ডিয়াতে এসে 2টো চকলেট পাচ্ছিল, এখন 2টোর বদলে 1.5টা পাবে, বা একটাই পাবে, বা 1.25 পাবে। তাহলে সে কিনবে? কিনবে না। তাহলে এক্সপোর্ট
কমে। চকলেটের উদাহরণ দিয়ে এই কারণে বললাম, চকলেটটাকে তারপরে তুমি ওভারঅল গোটা দেশের প্রোডাকশন ভেবে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই গেল অ্যাপ্রিসিয়েশন হলে কি হয়, এই জায়গায় তোমাদের পরীক্ষায় আসবে এবং এটা বারবার ভিডিওটা দেখে খুব সহজভাবে আমি যতগুলো কথা বলেছি গুছিয়ে যদি তারপরে তুমি লিখে নাও এবং বোঝো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে এবং এই কোশ্চেনটা ভুল হবে না। বারবার এক্সপোর্ট ইম্পোর্ট, এক্সপোর্ট কমে ইম্পোর্ট বাড়ে, ইম্পোর্ট কমে ইম্পোর্ট বাড়ে, এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে 4টা অপশন দেওয়া থাকবে এবং ডিরেক্ট ওয়েতে ইনডিরেক্ট ওয়েতে কোশ্চেন থাকবে। এইটুকু কনসেপ্ট আজকের আমরা এই ভিডিওতে শিখলাম। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ ফরেন এক্সচেঞ্জ রেট এবং সেখান থেকে ইনফরমেটিভ ওয়েতে কোশ্চেন তোমাদের আসে, সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিও ভীষণ লম্বা হোক সেটাও আমরা চাই না। থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং সঙ্গে থাকার জন্য, এবং তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবে। যারা এখনো পর্যন্ত নতুন, তোমাদেরকে বলে রাখি প্লে লিস্টে গিয়ে যেগুলি সাবজেক্ট শেষ হয়ে গেছে সেই সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ এগেইন। এবং যারা নতুন দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি, এবং পুরনো যারা তাদেরকে বারবার বলবো কমেন্ট করো, লাইক বাটনটাকে প্রেস করো। থ্যাংক ইউ।